হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ অনেক দিন বাদেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কারণটা তোমাদের তো এর আগেই জানিয়ে দিয়েছিলাম। কারণ আগের সপ্তাহে ছিল মায়ের বাৎসরিক কাজ, সেখানে গেছিলাম। তারপরে কালী পুজো, ভাইফোঁটা, সব কিছু কাটিয়ে উঠে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে এতদিন পর। আশা করছি সবাই খুব ভালোভাবে ভাইফোঁটা, কালী পুজো সমস্তটাই কাটিয়েছ। আমরাও ভীষণ ভালোভাবে কাটিয়েছি। সাথে আমার মায়ের যে বাৎসরিক কাজটা ছিল সেটাও কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু সকালে উঠে সমস্ত বাসি কাজকর্মগুলো অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম। আর তারপরে স্নান সেরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিয়েছি। আর এখন সোজা চলে এসেছি পুজো দিতে। আগেই ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিই, যেহেতু বাসি হয়ে যায়। তো তারপরে কিন্তু সমস্ত ঠাকুরকে সুন্দরভাবে ফুল জল দিয়ে সাজিয়ে, যাদের যাদের স্নান করানো থাকে তাদের স্নান করিয়ে এই তো দেখো সবাইকে ফুল দিয়ে দিয়েছি। আর এইভাবেই সকালের পুজোটা সেরে নেব। আসলে কি বলতো, সকালবেলা পুজোটা দেওয়া থাকলে না অনেকটা কাজই এগোনো থাকে। আর পুজোর মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইবস কাজ করে, যেটা সারা দিনের একটা এক্সট্রা এনার্জি কিন্তু আমাদের শরীরে বুস্ট করে দেয়। আমাকে নাজিরা খাতুন কমেন্ট করেছে। নাজিরা লিখেছে, দিদিভাই তুমি যে বললে তুমি ভিডিও দিতে পারবে না, তাই শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল। কারণ তোমার ভিডিও না দেখলে আমার একদমই ভালো লাগে না। ভিডিওটা দারুণ হয়েছে। এই তো আজকে থেকে এবার টানা তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করব, আর মাঝে কোনো গ্যাপ দেব না। তোমরা শুধু পাশে থেকো, তাহলেই হবে। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত ঠাকুরকেই আরতি করা হয়ে গেছে। আর আমি জানো তো সকাল বিকাল দুবেলায় শাক বাজাই। আর এইদিকে এখন ঠাকুরকে দিয়ে তারপরে তুলসী মঞ্চতে জল দিয়ে দেবো। আর কি জানো তো, আমার না এই দুর্গাপুজোর পর থেকে বেশ কিছুদিন পেটের সমস্যা হচ্ছিল। যার জন্য হাজব্যান্ড কি করে বলো তো, প্রতিদিন সকালে এখন একটা করে ডাব খাওয়ায়। যখন তোজো স্কুল থাকে তখন তো তোজোকে দিয়ে আসার পথেই খেয়ে নিই। তবে এখন তো স্কুলটা খোলেনি, মানে আজকে জানো তো তোজোর স্কুল ছিল। তবে এই একদিনের জন্য আর পাঠাইনি, কারণ কালকে শনিবার, আবার রবিবার ছুটি, সোমবার আবার ছট পুজোর ছুটি। তো সেই কারণে একেবারে ভাবছি মঙ্গলবার থেকে ওকে স্কুলে পাঠাবো। সাথে দুষ্টুরও তো স্কুল মঙ্গলবার থেকে খুলে যাবে। এরপরে আমার আবার কিন্তু সেই চাপ শুরু হয়ে যাবে। ভোরবেলা উঠে সমস্ত কাজ কর্ম সেরে সংসারের কাজ করা সমস্তটাই। তো ওইদিকে কথা বলতে বলতে ডাব খেতে খেতে চাটা করে নিয়েছিলাম। আর আমি বেশ কিছুক্ষণ বাদেই চাটা খেয়েছি। হাজব্যান্ড চাটা খেয়ে নিয়েছিল, যেহেতু ডাব খেলাম তার জন্য। এর মাঝে অনেকটা সময় আমি আর আমার হাজব্যান্ড কিন্তু কাটিয়ে নিয়েছি চা খেতে খেতে গল্প গুজব করা সমস্তটাই। আর আজকে না বাজার হাটের কোনো ঝামেলা নেই। কালকে যেহেতু ভাইফোঁটা ছিল, তো বেশ কিছু বাজার হাট করা হয়েছিল, যার থেকে কিন্তু আমি কিছুটা তুলে রেখেছিলাম। ওই যে তোমাদের সব সময় বলি না, মধ্যবিত্ত ঘরে কিন্তু সব কিছু কোথা থেকে আগে সেভিংস করব, সেই চিন্তাটা আমাদের মাথায় আগেই আনতে হয়। তো সেইখান থেকে বেশ কিছু জিনিসপত্র আমি তুলে রেখেছিলাম, যেমন ধরো মাছ বা কিছু সবজি। তো সেগুলোই কিন্তু আজকে রান্না করে নেব, তাই আজকে বাজার যাওয়ারও ব্যাপার নেই। তো সেই জন্যই আজকে অনেকটা সকালবেলা কিন্তু আমরা দুজনে গল্প করছিলাম। তারপরে আস্তে আস্তে বাচ্চাদের 8টার পরে ডেকেছি। আর ওইদিকে ওরা উঠে যাওয়ার পরে আমি কিন্তু এখন ধীরে ধীরে বিছানাপত্র গুটিয়ে নিচ্ছি। বিয়ের পর থেকে প্রতি বছর ভাইফোঁটাতে কিন্তু আমি বাপের বাড়িতেই যাই, কিন্তু আগের বছরে যেহেতু মা মারা গেছিলো ভাইফোঁটা হয়নি। আর এই বছরে বলতে পারো আর ভাইফোঁটাতে না ওই বাড়ি যাইনি। বাবা দাদাকে বলেছি তোমরা এখানে আসো, এখানেই ফোঁটাটা এই বছর পালন করা হবে। আসলে জানো তো, মা মারা যাওয়ার পরে না বাপের বাড়ির সেই টানটাই ধীরে ধীরে বলতে পারো উঠে যাচ্ছে। শুধু যাই ওই বাবাটার মুখের দিকে চেয়ে, কিন্তু মন থেকে না এখন আর ওখানে থাকতে ইচ্ছা করে না। শুধু মাকে ভীষণভাবে মিস করি, খুব ফিল করি ওনাকে। তো যাই হোক, সেই জন্য এবারে বাবাকে বলেছি, দাদাকে বলেছি তোরা এখানেই ভাইফোঁটা দেয়। তাই জন্য এখানে যেহেতু ওরা এসেছিল, আর ওই যে বিছানা চাদর দুটো দেখলে না, আসলে ভাইফোঁটার আগের দিনই একটা চাদর চেঞ্জ করে রেখেছিলাম, তাই ভাইফোঁটার দিন আর এক্সট্রা করে কোনো চাদর চেঞ্জ করিনি। ওটার উপর দিয়ে আর একটা চাদর দিয়ে দিয়েছিলাম, কারণ লোকজন এলে দেখবে বিছানাপত্রে অনেকক্ষণই থাকা হয়। আর ওই বিছানায় কিন্তু আর আমার শুতে ইচ্ছা করে না। সেই কারণে রাত্রিবেলায় সবাইকে বলেছিলাম চাদরটা চেঞ্জ করে নে, নিচে একটা চাদর রয়েছে। তো আমার হাজব্যান্ড বললো থাক, রাত্রিবেলার দরকার নেই, তুমি সকালবেলায় চেঞ্জ করে নিও।
তাই বিছানা থেকে আরেকটা চাদর তুলে ওই চাদরটা কেচে দেবো, আর একটা তো রয়েই গেল। আর সাথে সাথে কিন্তু আজকে ঘরটাকেও হালকা হাতে ডাস্টিং করে নিলাম। এর মাঝে যে ১ সপ্তাহ আমি ছুটি নিয়েছি, তার মাঝে কিন্তু ২-৩ বার ডাস্টিং ক্লিনিংয়ের কাজ হয়ে গেছে। যখন আমি বাপের বাড়ি থেকে ফিরলাম তখন মানে মোটামুটি ২ দিনের জন্য তো বাপের বাড়ি গেছিলামই, এসেই সমস্ত কাজকর্মগুলো সেরেছি। তার মাঝেও কালীপুজো, ভাইফোঁটার মধ্যেও কিন্তু অনেক কাজ ঘরে করা হয়েছে। কিন্তু তখন যেহেতু আমি ভিডিও থেকে বলতে পারো ছুটি নিয়েছিলাম, তাই আর কোনো ভিডিওই তখন শেয়ার করা হয়নি। চেয়েছিলাম জানো তো মিনি ব্লগ করব। কিন্তু ওই যে বলে না, যখন কোনো কিছু থেকে মানুষ একেবারে ছুটি পেয়ে যায় তখন আর কোনো মানে ওই কাজটার প্রতি আর মনই আসে না। ভেবেছিলাম অনেকবার মিনি ব্লগ করব, কিন্তু তখন আর ক্যামেরা ধরে যে মানে ভিডিও করব সেটাই আর মন থেকে আসছিল না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের সমস্ত ফার্নিচারগুলো হালকা হাতে ডাস্টিং ক্লিনিং করে নিচ্ছি। আর এখন সোজা চলে এসেছি কিন্তু আমি এই ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিতে। আমাকে মিতালি দি কমেন্ট করেছে, দিদি লিখেছে, খুব ভালো লাগলো, তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো, খুব ভালো লাগে, তোমার মায়ের কাজ খুব ভালো করে সম্পন্ন হোক এই কামনাই করি, ভালো থেকো, ভালোবাসা নিও, তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় কিন্তু আমার মায়ের বাৎসরিক কাজ খুব ভালোভাবে হয়েছে। কি বলো তো, ওই সব কাজের না ভিডিও করতেও আমার মন থেকে আসে না, তাই কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তবে আমার মুখের কথা তোমরা যদি বিশ্বাস করো, সত্যিই সমস্ত কাজটা ভালোভাবে মিটেছে। সাথে এসে কিন্তু আমি কালী পুজো করেছি, মানে কালী পুজোর উপোস করেছি, যেহেতু আমাদের পাড়াতেই কালী পুজো হয়, সেখানে উপোস করা, তারপরে ভাইফোঁটা, সমস্তটাই সাথে কিন্তু কালী ঠাকুরও দেখা চলেছে। আর আমাকে রিয়া লিখেছিলে, দিদি তুমি হাতে শাখা পলা পরো। হ্যাঁ গো, আমি কিন্তু হাতের শাখা পলার সাথে কিন্তু একটা নোয়াও পরেছি, যেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে হয়তো। আমি মানে খুব কাছের থেকে দেখাইনি, কিন্তু কাজ করতে গেলে তোমরা হয়তো চোখে দেখতেই পারবে। আমি কিন্তু একটা নোয়া পরেছি, যেটা কিনা ওই মেরুন কালারের, সেটা আমাকে ধনতেরাসে আমার হাজব্যান্ড গিফট করেছিল। আর ধনতেরাসের দিন যেহেতু আমার মায়ের কাজ ছিল, আমি সেইভাবে কিছু এখান থেকে কেনাকাটি করতে পারিনি, ওই কিন্তু বলতে পারো সারপ্রাইজ গিফট আমাকে দিয়েছে। খুব ইচ্ছে ছিল আমার অনেক দিন ধরে, মানে এখন যে রূপোর শাখা পলাগুলো বেরিয়েছে সেগুলো নেওয়ার। তো আমার হাজব্যান্ড পলা কিনতে পারিনি, তবে এই নোয়াটা কিনে নিয়ে গেছিলো আমার জন্য, আর বলেছে তুমি শাখা পলা তুমি পছন্দ করে পরে কিনে নিও। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর কথা বলতে বলতে দেখো এদিকে বিছানাপত্রটাও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আসলে কালকে না আর দুপুরবেলাতে আর জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে ওঠেনি, সেগুলোই এখন একে একে ভাঁজ করে নিচ্ছি আর তারপরে জায়গা মতন গুছিয়ে নিচ্ছি। আসলে কালকের দিনটা যেহেতু ভাইফোঁটা ছিল, সেই কারণে অনেক রান্নাবান্না চাপ ছিল। তারপরে সবাই যেহেতু বাড়িতে এসেছিল, সেই আনন্দ মানে করতে করতে কিন্তু আর এইসব কাজে হাত দেওয়া হয়নি। তাই ভেবেই রেখেছিলাম আজকে সকালবেলা রান্নাঘরে যাওয়ার আগে যখন ঘরবাড়ি পরিষ্কার করি তখনই এই কাজগুলো সেরে নেব। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো ভাঁজও হয়ে গেছে, সাথে সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। শুধু বিছানাটা ঝেড়ে নিলেই কিন্তু আমার হয়ে যায় দুঘর পরিষ্কার। আমাকে সুমি কমেন্ট করেছিলে, সুমি লিখেছিলে, হ্যাঁ গো দিদিভাই ঠিকই বলেছে, এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, তার জন্য সবারই কিন্তু সর্দি কাশি হচ্ছে। ও এখন অনেকটাই ভালো আছে। তুমি যে আমার ছেলেকে এত ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ করেছো, এটাই ভগবানের কাছে প্রে করেছো, তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই। দেখো প্রতিটা সন্তানই কিন্তু আমার সন্তানের সমান, তো চেষ্টা করব সবাইকে ভগবান যেন ভালো রাখুক, শুধু বাচ্চাদের কেন, প্রতিটা মানুষকে ভগবান যেন ভালো রাখুক, সুস্থ রাখুক। তো ওই দেখো কথা বলতে বলতে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এখন করে না হাজব্যান্ড সকালবেলা এরকম ছাতু মুড়ি খেয়ে যাচ্ছে, তাই ছাতুটা শেষ হয়ে গেছিলো, আবার রিফিল করে নিলাম, সাথে হাজব্যান্ডকে কিন্তু এদিকে ছাতু মুড়িও দিয়ে দিলাম। আর আজকে বাচ্চারাও সকালবেলা বলছে যে ছাতু মুড়ি খেয়ে নেবো। আসলে কি বলতো, ছাতুটা না অনেকটা সময় পেটে থাকে, তো তাই পেটটাও বেশ কিছুক্ষণ ভরা হয়ে থাকে। আর এদিকে কথা বলতে বলতে আমি তো সবাইকে ছাতু মুড়ি দিয়ে এলাম। আর কালকে তো অনেক কিছু নামানো হয়েছিল এরকম কাচের প্লেটগুলো, যেগুলো কালকে আর কোনো কাজই করা হয়নি গোছানোর, আজকে সেগুলো এখন রান্নাঘরে এসে কিন্তু গোছগাছ করে নিচ্ছি। আর আজকে রান্নার চাপটা বলতে পারো অনেকটাই কম রয়েছে, সেই জন্য আজকে অনেক কাজ করে নিতে পারছি। সাথে ভিডিওর কাজ ছিল না, যেহেতু আজকে থেকে যেহেতু ভিডিও করছি, তাই ভিডিও এডিটিংয়ের কাজ বা ভয়েস ওভারের কাজ কোনোটাই ছিল না। তাই আজকে মন খুলে বলতে পারো অনেক কাজ করেছি, সাথে ওয়েদারটাও তো বেশ ভালো, তাই কাজ করতেও একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়। আর এদিকে কাউন্টার টপটা না সুন্দরভাবে আমি কিন্তু গুছিয়ে নিলাম। ওই যে কালকে অনেক বাসনপত্র নামানো হয়েছিল, যেগুলো আমি পরপর করে গুছিয়ে সুন্দরভাবে পুরো কাউন্টার টপটা গুছিয়ে নিয়েছি। আর আজকে না ওই যে রান্না করব একটু চিংড়ি মাছ, যেটা কিনা ডাব দিয়ে করব। সকালবেলা আমার জন্য তো একটা ডাব এসছে, তো হাজব্যান্ড বললো কালকে তো তুমি চিংড়ি মাছ
মাছ রেখে দিয়েছিলে? আসলে কালকে না খাসির মাংস, গলদা চিংড়ি এরকমই একদম হালকা পাতলা রান্না করেছিলাম। তাই চিংড়ি মাছটা অনেকটাই যেহেতু ছিল, তাই আমি কিন্তু বেশ কিছুটা তুলে রেখেছিলাম আজকের জন্য। কারণ আজকে যদি চিংড়ি মাছের কোনো একটা রেসিপি করে নিই, সেটা সবাই খেয়ে নিতে পারবে। তাই জন্য কিন্তু চিংড়ি মাছগুলো বাঁচিয়ে রেখেছিলাম আর ওটা দিয়ে আজকে ডাব চিংড়ি করব। চিংড়ি মাছটাকে ফ্রিজ থেকে বার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে ডাবের জলটা বার করে নিয়েছি, সাথে ডাবের মালাইও ছিল সেটা বার করে নিয়েছি। আর তার সাথে একটু করব পেঁয়াজ কালি আলু ভাজা। আর কি জানো তো, আমি আজকে একটা বড় ভুল করেছি, সেটা হাসবেন্ডকে দিয়ে যদি আমি সকালে ডাবটা কাটিয়ে নিতাম তাহলে আমার না এতটা কষ্ট হতো না। আজকে ডাব কাটতে গিয়ে আমার সেই নাকানি চোবানি অবস্থা, কোনোভাবেই যেন আজকে ডাবটা কাটতে পারছিলাম না। তারপরে ধীরে ধীরে চেষ্টা করেছি, আর চেষ্টা করলে মানুষ কি না পারে, তাই না? তাই আমিও কিন্তু ডাবটা কেটে নিতে পেরেছিলাম। আর এই যে দেখো, এখন সুন্দরভাবে ডাব চিংড়িটা রান্না করব। আজকেই ফার্স্ট টাইম আমি ডাব চিংড়ি ট্রাই করলাম, আমার হাসবেন্ডের ডিমান্ডেই বলতে পারো। তবে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তোমরা চাইলেও চেষ্টা করতে পারো। তো চেষ্টা করলে সব কিছুই সুন্দর হয়, শুধু মন দিয়ে শুধু করতে হয়। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো ওই যে দেখলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, ওগুলো সমস্ত কিছু একেবারে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। তো এই যে মাছগুলো ভেজে নিয়েছি, এবারে কড়াইয়ের মধ্যে কোনো ফোড়ন টোড়ন দেবো না, ডাইরেক্ট কিন্তু আমি পেস্ট দিয়ে দেবো। এই পেস্টের মধ্যে দিয়েছিলাম আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তার সাথে অল্প কিছু পরিমাণে কিন্তু দিয়েছিলাম কাজু আর চালমগজ বাটা। সেই মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এখানে মশলা হিসেবে শুধু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিচ্ছি। আসলে চিংড়ি মাছের দেখবে একটা যেই ফ্লেভার থাকে, ওটাতে কিন্তু এর থেকে বেশি মশলা দিলে খেতে আর ভালো লাগে না। আর তার মধ্যে দিয়েছিলাম মালাইটাকেও পেস্ট করে নিয়েছিলাম আর নারকেল জল, আর তার সাথে দিয়েছিলাম একটু সর্ষে বাটা। তো এইটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি কড়াইতে ম্যারিনেশন করে নিয়েছিলাম মাছটাকে, মানে কষিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু ডাবের মধ্যে ঢুকিয়ে ওটা ভাপ দেবো। আর এদিকে না আমি একটু ডিলশেয়ার থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। ডিলশেয়ার থেকে তো তোমরা দেখতেই পাও আমরা বেশিরভাগ খাওয়ার জিনিসটাই অর্ডার করি, তবে আজকে না এরকম ধরনের জিনিস অর্ডার করেছিলাম। দেখলাম বেশ অফারে পাওয়া যাচ্ছে এই একটা টিফিন বক্স, যেটা কিনা নিয়েছিল 119 টাকা। পুরো সুন্দর টিফিন বক্সটা, তার সাথে কিন্তু একটা এয়ারটাইট গ্লাসও ছিল। আর সামনে যেহেতু শীতকাল আসছে, আমি দুটো কফি মাগ অর্ডার করেছিলাম। শীতকাল মানে কফি তো খেতেই হবে। আর এই কফি মাগগুলোর কোয়ালিটি না ভীষণ ভালো ছিল, দুটো মিলিয়ে নিয়েছিল, এটাও 119 টাকা। তো খুব ভালো লেগেছিল, যার জন্য আমি না আর সময় নষ্ট করিনি, তাই কিনে নিয়েছি। আর ওইদিকে ওইগুলো আনবক্সিং করতে করতে দেখলাম এদিকে কিন্তু আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে, মানে পেঁয়াজ কালি আলু ভাজাটা হয়ে গেছে, সাথে ওইদিকে মাছের গ্রেভিটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন একে একে ডাবের মধ্যে ঢুকিয়ে ডাবটাকে আটা দিয়ে ভালো করে মুখটা আটকে নিয়ে তারপর কিন্তু গ্যাসে ডাইরেক্ট হিটে বসিয়ে দেবো, যেটা ভাপে ভাপে ভিতরটা হয়ে যাবে। আর কি জানো তো, চিংড়ি মাছগুলো তো অনেকটাই বড় ছিল আর ডাবটা না সেই জায়গায় অনেকটাই ছোট হয়ে গেছিলো। অনেকগুলো চিংড়ি মাছ ছিল, আমি না একদম জোর জবরদস্তি ঢুকিয়েছি, বার করার সময় অনেকটাই অসুবিধে হয়েছিল। মোটামুটি এখানে যদি যেই সাইজের চিংড়ি ছিল 3টে দিলেই এনাফ ছিল, সেই জায়গায় আমি 6-7টা ঢুকিয়ে দিয়েছি, তাহলে তো অসুবিধে হবে। আর কিছুটা গ্রেভি মানে ওই যে হাত পা ছিল না চিংড়ি মাছের, সেগুলো না আলাদা করে রেখেছি, সেটা শুধু আলাদা গ্রেভি দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে তার জন্য। আর ওদিকে ভাতটা বসিয়ে নিয়েছি, সাথে ভাতটাও হয়ে গেছে। আর এর মাঝে না অনেক কাজ করেছি, যেমন আরও বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো ধুয়ে দিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, তবে আজকের ভিডিওর সাথে অ্যাড করছি না, তাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। ওইটা কোনো আরেকদিন ভিডিওর সাথে অ্যাড করে দেবো। তারপরে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে। আর মাঝে তোজো যেন কি বলতে এসেছিল, তবে কি কারণে এসেছিল এখন মনে পড়ছে না, তবে দেখে মনে হচ্ছে কোনো কিছুর জন্য কনভিন্স করতেই এসেছিল। তো যাই হোক, ওকে কি যেন বলেছিলাম, তারপরে কাজ করে নিচ্ছিলাম, এদিকে রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে ঝিলিদি কমেন্ট করেছে, ঝিলি লিখেছে, জানো তো দিদি ভাই, তোমার মতন করে চিংড়ি মাছ রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছে খেতে। আমার হাজব্যান্ডও বলেছে দারুণ হয়েছে, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ সো মাচ। চিংড়ি মাছ তুমি যেইভাবেই রান্না করো না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমি যে রেসিপিটা করি ওটা সত্যিই ভীষণ টেস্টি হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।